ওকে, রেডি রেডি। আসসালামু আলাইকুম। আজকে আমাদের 3-day অনলাইন ইসিজি ওয়ার্কশপ প্রেজেন্টেড বাই লার্ন মেডিকেল ইসিজির দ্বিতীয় ক্লাস। আজকে হলো আমাদের ইসিজি লেকচার 2। আমরা গত ক্লাসে আসলে করেছিলাম ইসিজির বেসিক্স অফ ইসিজি। আজকে মোটামুটি ইসিজির মূল পার্টের কার্ডিয়াক অ্যারিথমিয়া, হাইপারট্রফি, মূলত মায়োকার্ডিয়াল ইনফার্কশন একটা বড় চ্যাপ্টার। তো আমরা এই মায়োকার্ডিয়াল ইনফার্কশনের জন্য আলাদা একটা লেকচার নেব, সেটা হলো ক্লাস 3। আর এই চ্যাপ্টারে বাকি অ্যারিথমিয়া, ব্লক এগুলো সম্পর্কে আলোচনা করব। আর আজকে আমাদের বাকি যেগুলো হার্ট রেট, অন্যান্য ইসিজি পেপার কিভাবে আমরা শুরু করব, কোথা থেকে দেখব, কি কি দেখব, এগুলো সম্পর্কে আলোচনা করব। তো আমরা শুরু করতে পারি। তো যারা এখনো আমাদের সাথে যুক্ত হননি, তো তারা কিছুক্ষণের মধ্যেই যুক্ত হয়ে যান। আপনাদের যারা বন্ধু বান্ধব এবং অন্যান্য যারা চিকিৎসক আছেন, সবাই একসাথে যুক্ত হয়ে যান। আমরা এখনই লেকচারটা শুরু করতে যাচ্ছি। তো আজকে আমাদের টপিক ইসিজি পার্ট 2। আমরা গতদিন ইসিজির নর্মাল বেসিক্সে আমরা অল্প একটু শিখেছিলাম যে কি কি ওয়েভ আছে, তারপরে কি কি সেগমেন্ট আছে, কি কি ইন্টারভেল আছে, এগুলো আমরা মোটামুটি দেখেছিলাম। তো আজকে আমরা কিভাবে একটা ইসিজি পেপার রিড করতে হয়, ইসিজি পেপার দেখলে আমরা প্রথমে কি দেখব, কোনটা দিয়ে শুরু করব, এসব ব্যাপারে প্রথমে আলোচনা করে আমরা প্যাথোলজিতে যাব। তো শুরুতেই আমরা দেখব যে আসলে একটা ইসিজি পেপারে কি কি থাকে। আমি প্রথমে গতদিনের সাথে সামারাইজ করে যাব, গতদিনের লেকচারটার সাথে আজকে একটু কোরিলেশন করে দিব। সেটা হচ্ছে আমরা একটা ইসিজি পেপার, এটা হলো 12 লিড ইসিজি। তো আমি এর সংক্ষেপে লিখি, এটা হলো কি 12 লিড ইসিজি। তো এই 12 লিডের মধ্যে আমাদের কি কি লিড থাকবে আগে মনে আছে? আমরা ইসিজি দেখলি আমরা এই লিড গুলো দেখতে পারবো। সেটা হলো গিয়ে লিড 1, 2 and 3। AVR, AVL, AVF। আমরা আসলে কতদিন যেগুলো পড়েছি যে কোনগুলো লিম্ফ লিড, কোনগুলো চেস্ট লিড, এগুলো আসলে আপনাকে বলে দেয়া থাকবে না বা এগুলোর খুব একটা প্রয়োজন নাই। এগুলো আপনার রেসিডুয়াল নলেজ, মানে আপনি মানে জ্ঞান আপনার মধ্যে থাকবে, কিন্তু এগুলো আপনি বাইরে দেখতে পাবেন না। ইসিজি পেপারে যেগুলো থাকবে ঠিক এইভাবে থাকবে, এই লিড লেখাটাও থাকবে না। আপনার শুধুমাত্র কি থাকবে দেখবেন, 1 এর নিচে একটা লিড গিয়েছে, 2 একটা লিড গিয়েছে এবং 3। আর যেটা থাকবে এভিআর, এভিএল, এভিএফ, আপনি এগুলো দেখতে পাবেন। আর কি দেখতে পাবেন? আর এক পাশে দেখতে পাবেন V1, V2, V3, V4, V5 and V6, এগুলো দেখতে পাবেন। তাহলে আমাদের মূল লিড কয়টা হলো? এই যে 12 লিড ইসিজি, এই কয়টা, এগুলো দেখে আপনি চিনবেন। আসলে একটা ইসিজি পেপারে আপনি এগুলো দেখতে পারবেন যে প্রথমে কি আমাদের লিড 1, 2, 3, এভিআর, এভিএল, এভিএফ, তাহলে 3 আর 3 6, আর 1 থেকে 6 এই 12টা লিড আমরা আসলে ইসিজি পেপারে দেখতে পারবো। ইসিজি পেপারে আর কি থাকবে?
পার্টিকুলারস অফ দ্য পেশেন্ট থাকতে পারে, পেশেন্টের নেম, এজ, সেক্স। অনেক ইসিজি পেপারে অনেক সময় পাশ দিয়ে সংক্ষেপে কিছু ইন্টারপ্রিটেশন থাকে, এটা দিয়ে আসলে ডায়াগনোসিস সম্ভব নয়। আমরা আসলে মূলত এগুলো দেখব এবং পেশেন্টের নাম, এইজের সাথে একটু মিলিয়ে নিব যে পেশেন্টের আইডেন্টিফিকেশন ঠিক আছে কিনা। আরেকটা জিনিস, ইসিজি পেপারের মধ্যে আর কি কি আমরা দেখব, এই লিডগুলো ছাড়া আমাদের ইসিজি পেপারের একদম শুরুর দিকে, মনে করেন একটা ইসিজি পেপার, ইসিজি পেপারের একদম শুরুর দিকে আপনি এইরকম একটা জিনিস দেখতে পারবেন যে কোন লিডের শুরুতে, মানে অথবা প্রত্যেকটা লিডের শুরুতে আলাদাভাবে, অথবা কোন একটা লিডের শুরুতে আলাদাভাবে কি থাকবে, এইরকম একটা জিনিস থাকবে। কারো দাগে এইরকম একটা জিনিস থাকবে, এটা 2 ঘর পর্যন্ত উঠবে। এটা এরকম উঠতে পারে যে এটা মধ্য দিয়ে শুরু হইলো, এটা মধ্য পর্যন্ত গেল। এই জিনিসটাকে আমরা বলবো স্ট্যান্ডার্ডাইজেশন। এই জিনিসটা আমাদের কি, স্ট্যান্ডার্ডাইজেশন। স্ট্যান্ডার্ডাইজেশন আমি এগুলো সম্পর্কে বিস্তারিত বলবো, আগে কোনটা কি সেটা বলে নেই। এইটাকে আমরা বলবো স্ট্যান্ডার্ডাইজেশন। একটা ইসিজি পেপার আপনি কি কি দেখে জানেন, আপনি একটা ইসিজি পেপারের কোন জিনিসটা কি এইটাই যদি না বোঝেন তাহলে সমস্যা। যে আপনি একটা ইসিজি দেখলে আপনি অন্তত বলতে পারবেন যে এটা একটা গ্রাফ পেপার না, এই জিনিসটা স্ট্যান্ডার্ডাইজেশন। মানে একদম যদি আপনি কিচ্ছু না পারেন তাও ইসিজি পরিচিতি, এটা ইসিজি পেপার পরিচিতি, যে আপনি এক জায়গায় দেখবেন স্ট্যান্ডার্ডাইজেশন, এইটা থেকে আপনি বুঝবেন যে একটা ইসিজি এটা আসলে স্ট্যান্ডার্ড না বিলো স্ট্যান্ডার্ড না ডাবল স্ট্যান্ডার্ড। ক্লিয়ার? তো এটা দেখার পরে আরেকটা বাড়তি লিড থাকে, সেটা হলো নিচে কোন কোন ইসিজিতে থাকতে পারে এবং কোন কোন ইসিজিতে নাও থাকতে পারে। এটা আসলে মেশিনের ভেরিয়েবিলিটি, মানে এক এক জায়গায় এক এক ধরনের মেশিন থাকে। তো সেই অনুসারে এই বাড়তি লিডটা একদম নিচে দেখবেন, এই 12টা লিড বাদে একটা এক্সট্রা লিড, মনে করেন একদম নিচে, একদম নিচে সব সময় একটা বাড়তি লিড দেয়া থাকবে। এই লিডের উপরে লিড 2 মার্কিং করা থাকবে এবং সবগুলো লিড দেখবেন এই দিকে কিছুটা, এইদিকে মনে করেন আপনি 1 পেতে পারেন, আবার মনে করেন পেপারের এইদিকে V1, মানে অল্প অল্প করে ছোট 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 করে, কিন্তু একটা মাত্র লিড, এটা পুরো ইসিজি পেপার জুড়ে থাকবে এবং এইটার আগে অনলি দেখবেন বাড়তি বাড়তি 2, 1 2 3 এবং এভিআর এভিএল এই সবগুলো থাকবে এবং একটা লিড দেখবেন বেশি। যদি একটা লিড বেশি পান, এইটা মাস্ট বি লিড 2 এবং এই লিডটা দেখবেন অনেক বড় এবং এই লিডটা একদম পুরো নিচটা কভার করবে। ঠিক আছে, এই লিডটা এইরকম আস্তে আস্তে যেতে থাকবে। ঠিক আছে, তো এই লিডের এই যে লিড 2, এই লিড 2টাকে আমরা বলবো রিদম স্ট্রিপ। রিদম স্ট্রিপ। কেন এটাকে আমরা রিদম স্ট্রিপ বলি? হার্ট রেট আসলে আমরা এইটা দ্বারা, এই লিড 2, আসলে এটা আর কিছুই না, এই লিড 2 যে ছোট একটা লিড এই উপরে দেয়া আছে, এই লিড 2টাই একটু বড় ভাবে দেখানো। তো এই লিড 2তেই আমরা আসলে হার্ট রেট, হার্টের রেট এবং রিদম এই দুইটা দেখে থাকি। তো যেহেতু আমরা হার্টের রেট এবং রিদম এটা নর্মাল আছে কিনা এবং এটা রেগুলার আছে কিনা এইটা দেখে থাকি, যে হার্ট রেট রেগুলার না ইরেগুলার, এই জন্য আমরা এই রিদমটার নাম হলো রিদম, বা এই লিডটার নাম হলো রিদম স্ট্রিপ। তাহলে মূলত একটা ইসিজি পেপার, আমরা একটা ইসিজি পেপারে কি কি থাকে এটা জানলাম। নিচ থেকে দেখবেন সব সময় যে আরো কিছু লেখা থাকে,
সেটা হলো নিচ থেকে কিছু মানে লেখা দেখবেন যে একদম শেষে 25 মিলিমিটার পার সেকেন্ড, এগুলো আমি ক্লিয়ার করব। এর বাইরে আর তেমন কিছুই আপনার ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য বা ইসিজির বোঝার জন্য প্রয়োজন নাই, বাকিগুলো আসলে বাইরের কিছু। এই কিছু জিনিসগুলো আমার জানার প্রয়োজন। কি কি? একটা হলো গিয়া 12 লিড, 12টা লিড। কি কি? 1 2 3 এভিআর, এভিএল, এভিএফ, ঠিক এইভাবেই লেখা থাকবে। V1 V2 V3 V4 V5 V6। এবং এই নিচের এই স্ট্রিপটা কখনো ঘাবড়ে যাবেন না, এটা কোনো ইসিজি মেশিনে থাকতে পারে এবং কোনোটায় থাকবে না। যখন এটা থাকবে না তখন আপনি লিড 2, ওই যে ছোট রিদম মানে ছোট লিডটা আছে, ওটা থেকে আপনি আসলে রিদম এবং রেটটা ক্যালকুলেট করবেন। তো আমরা 12টা লিড এবং একটা রিদম স্ট্রিপ, লিড 2টারই বর্ধিত অংশ দেখতে পারলাম। এবং প্রত্যেকটা এটা আপনার এটা খুঁজে বের করা লাগবে, এটা একদম ইসিজির শুরুতে আপনি দেখবেন। সেটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন বা এইরকম একটা ঘর, এইরকম, ঠিক এইরকম একটা ঘর দেখবেন শুরুতে। হয়তো প্রত্যেকটা লিডের শুরুতে থাকতে পারে, একদম ইসিজি পেপারের শুরুতে, ঠিক আছে। আর এই জিনিসটা হলো গিয়া টাইম। একটা ইসিজি পেপার আমি যে মেশিনের মধ্যে দেই, দেখবেন এক সাইড থেকে মেশিনের মধ্যে দিয়েছি, অপর পাশ থেকে এটা ইসিজি পেপারটা বের হচ্ছে। তো দেখবেন আস্তে 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 বের হচ্ছে। ওই এক একটা মানে ওই যে এক একটা ছোট ঘর, মানে 1 সেকেন্ডে ও কতটুকু পেপার, আমি যদি মনে করেন 1 কিলোমিটারের একটা পেপার নেই, 1 কিলোমিটার বা 100 মিলিমিটারের একটা পেপার নেই, ও 1 সেকেন্ডে আসলে 25 মিলিমিটার অতিক্রম করবে ওই পেপারটা। ওই পেপারটার উপরে এইরকম ঘর ও এঁকে দিতে 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 যাবে এই লিডগুলো। ও 1 সেকেন্ডে 25 মিলিমিটার, আমি ঘরগুলোর হিসাব এখন বলবো আপনাদের, ও 25 মিলিমিটার অতিক্রম করবে। তো এখন আসেন স্ট্যান্ডার্ডাইজেশন কিভাবে করব, রিদম স্ট্রিপ দিয়ে কিভাবে হার্ট রেট এবং রিদম ক্যালকুলেট করব, এবং পেপার স্পিড বলতে আমরা কি বুঝি, এক একটা ঘরের ক্যালকুলেশন গুলো আমরা ক্লিয়ার হব। প্রথমেই আমরা একটা ইসিসি পেপার যখন দেখতে শুরু করব, তখন আমরা আসলে কি দেখব, ঠিক আছে। এর একটা সিরিয়াল যদি মেনটেন করি, তাহলে আমরা প্রথমে দেখব স্ট্যান্ডার্ডাইজেশন, তারপরে আমরা দেখব হার্ট রিদম। আগে রেট না, আগে আমরা দেখব রিদম, তারপরে আমরা দেখব রেট, হার্ট রিদম। তো কেন আমরা রিদম আগে দেখব আর রেটটা পরে দেখব, সেটা কিছুক্ষণের মধ্যে বুঝতে পারবেন। তারপরে আমরা দেখব হার্ট রেট। তাহলে প্রথমে আমরা দেখব স্ট্যান্ডার্ডাইজেশন, হার্ট রিদম, হার্ট রেট, এক্সিস ডেভিয়েশন, এবং তারপরে সিরিয়ালি আমরা আস্তে আস্তে দেখব লিড গুলো ঠিক আছে কিনা। মানে আমরা একটা ইসিজি বুঝতে পারি যে তার লিড গুলো লাগানো, মানে তার ইলেকট্রোড গুলো লাগানো ঠিক আছে কিনা, সেটা আগে ক্লিয়ার করব। তারপরে আসলে আমরা এগুলো দেখব। এটা দেখার একটা নিয়ম আছে, আমি আপনাদের বলে দিব।
আর তারপরে আমরা লিড দেখব। লিডের কি কি দেখব? লিডের দেখব আমরা ওই যে কালকে আমি বলে দিছিলাম ওয়েভ, ইন্টারভেল, সেগমেন্ট, কমপ্লেক্স। আগে নরমাল এগুলো আমরা দেখে যাব, এবং যখনই দেখা শেষ হবে তখনই আমাদের আস্তে আস্তে আমরা নরমালটা আগে জানবো, এবং পরবর্তীতে আস্তে আস্তে আমরা এগুলোর প্যাথোলজিটা বুঝতে পারবো। তাহলে এখন আমরা প্রথমেই কি দেখব? আমাদের ইসিজির ইলেকট্রোড প্লেসমেন্ট ঠিক আছে কিনা। ইসিজির ইলেকট্রোড প্লেসমেন্ট ঠিক আছে কিনা। আসলে আপনার মনে করেন এই ইলেকট্রোড যদি এলোমেলো হয়ে যায়, আমার ইসিজির লিড গুলো আসলে আপনি সঠিকভাবে ডায়াগনোসিস করতে পারবেন না, এবং এটা একটা ভুল ইসিজি হবে। এটার জন্য অবশ্যই আপনাকে আগে দেখে নিতে হবে যে ইসিজি ইলেকট্রোড প্লেসমেন্ট ঠিক আছে কিনা, এবং এই ইলেকট্রোড প্লেসমেন্ট ঠিক আছে কিনা এইটা দেখার জন্য আপনার কি করতে হবে? আপনার প্রথমেই একটা ইসিজি পেপার নিয়ে আপনি চলে যাবেন এভিআর। এভিআর এই লিডটা দেখবেন। সবগুলো লিডে আমাদের কি থাকবে? সবগুলো লিডে আমরা যেইভাবে বলছি যে পি ওয়েভটা পজিটিভ ডিফ্লেকশন, কিউ ওয়েভটা নেগেটিভ ডিফ্লেকশন, আর ওয়েভটা পজিটিভ ডিফ্লেকশন, তারপরে এস ওয়েভটা নেগেটিভ ডিফ্লেকশন। তো এই জিনিসগুলো নরমাল সবগুলো লিডে থাকবে। শুধুমাত্র এভিআর এ আপনি পাবেন কি? এই পি ওয়েভটা নেগেটিভ ডিফ্লেকশন, মানে সবকিছুর উল্টোটা এখানে পাবেন। তো এটা একটা নরমাল। আপনারা আবার ভুলে ধরে ফেলতে পারেন যে এইটা একটা প্যাথোলজি, হয়তো পিটা উপরে থাকার কথা ছিল, পিটা নিচে আছে। আসলে এই এভিআর, এই এভিআর এ আসলে সবকিছু উল্টা থাকবে। যদি এই এভিআর এ আপনি সবকিছু উল্টা না পান, তাহলে মনে করবেন আপনার ইলেকট্রোড প্লেসমেন্ট ভুল রয়েছে, আপনি পুনরায় ইসিজি করতে পাঠাবেন। এটা একটা টেকনিক্যাল প্রবলেম এবং ইটস আ টেকনিক্যাল ফল্ট। তাহলে কিউ ওয়েভটা কোথায় পাবেন? উপরে। আর ওয়েভটা কোথায় পাবেন? নিচে। এস ওয়েভটা কোথায় পাবেন? উপরে। এবং তারপরে টি ওয়েভটাও নিচে পাবেন। তো এভিআরটা থাকবে সবগুলো লিড থেকে উল্টা, মানে পি উল্টা, টি উল্টা, এবং আর থাকবে উল্টা। তো এটা উল্টা মানে এটা হলো গিয়ে রেগুলার। আমি বলতে চাই, মানে আপনাদের মনে শুনতে চাই এভিআরটা কেন বিপরীত। এর ক্ষেত্রে আপনারা, আমি যখন এক্সিস ডেভিয়েশন বুঝাবো তখন আপনারা এই জিনিসটা খুব আর্লি ক্লিয়ার হয়ে যাবেন যে কেন এই জিনিসটা উল্টা। তবুও আমি এই জিনিসটা এখনই আপনাদের ক্লিয়ার করে দিতে চাই। সেটা হলো গিয়ে আপনি যখন এক্সিস ডেভিয়েশন দেখবেন, এটা হলো গিয়ে লিড 1, এই সাইড দিয়ে যেটা যাবে সেটা হলো গিয়ে এভিআর। মানে এই যে সবসময় চিন্তা করবেন আপনি রাইট হ্যান্ড মানে এভিআর, লেফট হ্যান্ড মানে এভিএল, এবং এই নিচের যেটা আপনি সোজা দাঁড়িয়ে আছেন সেটা হচ্ছে এভিএফ। এবং যেটা রাইট হ্যান্ড টু লেফট হ্যান্ড প্রথমটা সেটা হচ্ছে লিড 1, এবং এই বরাবর যেটা যাবে সেটা হচ্ছে লিড 2, এবং যেটা এই বরাবর আসবে, মানে এটা আমরা যদি এই যে ট্রায়াঙ্গেল একটা ইউজ করি, জিনিসটা এরকম ছিল, হার্ট টাইটার মধ্যে ছিল। তো এই লিডটা কি? এই লিডটা হল 1, এবং এই লিডটা কি? এই লিডটা হল লিড, এই লিডটা হল লিড 2, এবং এই লিডটা হল লিড 3। এখন এই জিনিসটাকে যদি আমি এই যে সমান্তরাল যেটা সেটা হল লিড 1, এবং এটা যেটা এই দিকে আসছে, আমি যদি এইটা যদি এই দিকে বর্ধিত করি আর এইটা যদি এই দিকে বর্ধিত করি, এবং এইটা যদি এই দিকে নামায় আনি, এবং এটা কেন আসলে নামাবো এর ব্যাখ্যা আসলে মলিকুলার লেভেলের ব্যাখ্যা যদি অন্য কোনো দিন সময় পাই তাহলে অবশ্যই দিব আসলে। এবং এই 1টা যদি এখানে নিয়ে আসি,
তাহলে এই 1, তাহলে আপনার এইটা দাঁড়ায় 1, এইটা দাঁড়ায় আপনার কি লিড 2, এবং এই যে ক্রসটা আসলাম এইটাই হলো লিড 3। আপনি এবার দেখেন ওইটা কিভাবে আসছে। কখনো এই জিনিসটা যে বর্ধিত করার জিনিসটা মনে রাখলেই আপনি এই জিনিসটা যে আসলে কোনটা কোথায় পড়বে অটোই আপনি মাথায় চলে আসবে। যে মধ্যের যেটা সোজা যাচ্ছে সেটা হলো 1, তারপরে যেটা এইদিকে বর্ধিত করব এটা ছিল আপনার লিড 3, এবং যেটা এইদিকে বর্ধিত করলাম সেটা হলো লিড 2। তো এখন আপনি দেখেন এটা আমরা এক্সিস ডেভিয়েশনের সময় বোঝাই যে এইদিকে হলো গিয়ে আমাদের নেগেটিভ, মানে এইটা যদি আমরা 180 ডিগ্রি ধরি, 180 ডিগ্রি সমান্তরাল লাইন, তাহলে এই 180 ডিগ্রি এই জায়গায় কি প্লাস মাইনাস, এই উপরের দিকে গেলে মাইনাস, নিচের দিকে গেলে প্লাস। ঠিক আছে, কেন উপরের দিকে গেলে মাইনাস এবং কেন নিচের দিকে গেলে মাইনাস, এই জায়গায় আবার ওই নেগেটিভ আর পজিটিভ দিকটা মানে এলোমেলো হয়ে যেতে পারে। সেই জন্য বলি আমাদের হার্টটা কোন জায়গায়, আমাদের হার্টটা যদি এই জায়গায় আঁকি তাহলে আমাদের হার্টটা হলো এই যে আমাদের হার্টটা, হার্টের এস এ নোটটা কোথায় থাকবে, এস এ নোটটা থাকবে এই জায়গায়, এবং আমাদের এই হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির দিক কোনটা, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির দিক যেদিকে থাকবে ওইটা হলো পজিটিভিটি, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হলো এই দিকে। সো এই দিকে যদি ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হয় তাহলে এভি আরটা আমাদের কি পুরোপুরি বিপরীত, আর বাকি সব লিড পুরোপুরি বিপরীত না, হয়তো কিছুটা কম হবে কিছুটা বেশি হবে, এর ব্যাখ্যা আমি যাবো না, কোন কোনটার কম হবে কোন কোনটার। এই যে লিড 2, কেন আমরা আসলে এই লিড 2টা কি আমরা রিদম স্ট্রিপ হিসেবে ইউজ করি এবং কেন আমরা এই লিড 2টাই আমরা হার্ট রেট এবং রিদম হিসেবে ব্যবহার করি, এর কারণ এই যে ঠিক এই কারণেই যে লিড 2 বরাবর আমাদের হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি এবং হার্টের সবচেয়ে বেশি পরিমাণ মানে অ্যাক্টিভিটিটা আমরা লিড 2 দ্বারাই দেখতে পাই। এই জন্যই লিড 2 তে যে দেখেন সবচেয়ে বেশি অংশটা লিড 2 এর উপর পড়ছে, মানে হার্টের খুব বেশি অ্যাক্টিভিটি আমরা লিড 2 দ্বারা রিপ্রেজেন্ট করে। বাট আপনি এভিএল দেখেন, আপনি 3 দেখেন, আপনি 1 দেখেন, বাট এই 2 পরিমাণ কেউ নাই। এই জন্যই এই লিড 2টাকে রিদম স্ট্রিপ বলা হয় এবং এই লিড 2 তে সবচেয়ে বেশি প্রদর্শন করে, এবং এভি আরটা আসলে সরাসরি বিপরীত ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির। এই জন্য এই এভি আরটা সবসময় কি থাকবে, নেগেটিভ থাকবে। যদি এভি আরটা পজিটিভ থাকে তাহলে অবশ্যই ধরে নিতে হবে যে তার মিসপ্লেসমেন্ট অফ দ্য ইলেকট্রোড অফ ইসিজি। তো প্রথমে আমরা জেনে নিলাম কিভাবে আমরা একটা ইসিজি ইলেকট্রোড গুলো লাগানো ঠিক আছে কিনা এটা চেক করে নিলাম। এখন আমরা কি করব, স্ট্যান্ডার্ডাইজেশনটা দেখব। স্ট্যান্ডার্ডাইজেশন একটা ইসিজি লিডের নরমাল স্ট্যান্ডার্ডাইজেশন হলো 10 মিলিভোল্ট, 10 মিলিভোল্ট। এইবার আসলে আপনাদের আগেই বলতে হবে যে ইসিজি পেপারটার ছোট ঘর এবং বড় ঘর সম্পর্কে আমি আপনাদের এখন এখান থেকে আগে ক্লিয়ার করে তারপর এটা কেন 10 মিলিভোল্ট হলো সেটা ক্লিয়ার করব। একটা ইসিজি পেপার আপনারা সবসময় দেখে আসছেন ছোটবেলা থেকে, যে একটা গ্রাফ পেপার, মানে ইসিজির এই ছোট ঘরগুলো এবং ইসিজি পেপারটা আসলে নরমালি গ্রাফ পেপারের মতোই, অ্যাজ ইউজুয়াল ইটস এ গ্রাফ পেপার। এই গ্রাফ পেপারটা কিরকম আপনারা সবাই জানেন, এর মধ্যে লার্জ স্কোয়ার থাকে, একটা লার্জ স্কোয়ার সমান 5টা ছোট ঘর থাকে, এবং এরপর এর সাথে আসলে আমি এই গ্রাফ পেপারটাকে কিভাবে একটা ইসিজি আসলে এর মধ্যে ইন্টারপ্রেট করে এটাই আসলে আমাদের শেখার ব্যাপার, এর সাথে এর কিভাবে কোরিলেশন। তো আমরা জানি যে এই যে একটা গ্রাফ পেপার নেই, গ্রাফ পেপারে এই যে একটা বড় ঘর, ইটস আ লার্জ স্কোয়ার। তাহলে লার্জ স্কোয়ারের মধ্যে কি, এইটা হলো গিয়া এক্স অক্ষ, এইটা হলো গিয়া ওয়াই অক্ষ, এবং
আমাদের কি হয় 1 2 3 4 5, আবার এদিক থেকে 1 2 3 4 5। ঠিক আছে, মানে এদিকেও 5টা ঘর থাকবে, এদিকেও 5টা ঘর থাকবে, x অক্ষ বরাবর 5টা, y অক্ষ বরাবর 5টা। ঠিক এই যে এই জিনিসটাকে আমরা বলবো, আমরা যখনই কোনো হিসাব করব এইটা হবে হলো কি 1 লার্জ স্কয়ার, আর এই যে ছোট একটা ঘর, এই জিনিসটা হলো গিয়ে স্মল 1 স্মল স্কয়ার। ঠিক আছে, এখন কথা হইল গিয়ে 1 স্মল স্কয়ার, এই জায়গায় আমাদের ইয়ে হলো গিয়ে 1 মিলি ভোল্ট, কারেন্টে যদি ধরি 1 মিলি ভোল্ট, এবং যদি এর দূরত্ব হিসাব করি তাহলে 1 স্মল স্কয়ার ইজ ইকুয়াল টু 1 মিলিমিটার। যদি ভেলোসিটি হিসাব করি তাহলে 1 মিলিমিটার, 1 মিলিমিটার 1 স্মল স্কয়ার সমান। এবং এই 1 স্মল স্কয়ারে সে কত সময়, এই যে তাহলে 1, এই জিনিসটা লিখে রাখবেন 1 স্মল স্কয়ার, আসলে স্মল স্কয়ারটা আমি 1 এসএস দিয়ে লিখবো, এসএস মানে স্মল স্কয়ার আর এলএস মানে লার্জ স্কয়ার। ওকে, তাহলে 1 স্মল স্কয়ার ইকুয়াল টু 1 মিলিমিটার, বা একটা ছোট ঘর ইকুয়াল টু 0.04 সেকেন্ড। এই জিনিসটা সবসময় ক্যালকুলেশনে মাথায় রাখতে হবে। তাহলে আপনি 1 লার্জ স্কয়ার ইজ ইকুয়াল টু 5 স্মল স্কয়ার ইকুয়াল টু 5 মিলিমিটার ইকুয়াল টু 0.2 সেকেন্ড, 4 5 20, 0.2 সেকেন্ড। এবং এখন যদি আপনি হিসাব করেন এটা হলো 0.2 সেকেন্ড, তাহলে ওই 1 সেকেন্ডে কতটুকু ঘর অতিক্রম করবে। দেখেন আপনি 20 সেকেন্ড, এটা হলো 0.20 সেকেন্ড, তাহলে কত হইলে 100 সেকেন্ডে 100 সেকেন্ড মানে 1 সেকেন্ড। ক্লিয়ার? 0.2 সেকেন্ড আছে, যখন 0.100 হবে, 0.99 100 হবে, তখন 1 সেকেন্ড। তাইলে 1 সেকেন্ড হইতে এই জায়গায় কত হবে, 5 2 গুণে 100 মানে 20, তার মানে এই জায়গায় কত হবে 25 মিলিমিটার যদি হয়, 5 দিয়ে গুণ দিলাম, 5 5 25, আর 5 দুগুণে 1 সেকেন্ড, 25 মিলিমিটার সমান 1 সেকেন্ড। আমি এসএসসি পেপার বোঝানোর সময় নিচ দিয়ে যে বলছিলাম যে পেপার স্পিড লেখা থাকবে 25 মিলিমিটার পার সেকেন্ড। এইবার কি আমার কথাটা বুঝতে পারছেন? 25টা ঘর যাবে এরকম, 25টা ঘরে কয়টা লার্জ স্কয়ার? 5টা লার্জ স্কয়ার, 5টা লার্জ স্কয়ার অথবা 25টা ছোট স্কয়ার। এইটা যেতে আপনার টাইম লাগবে কতটুক? 1 সেকেন্ড। এই মেশিনের গতি, এই মেশিনের ভেলোসিটি হলো 25 মিলিমিটার পার সেকেন্ড। ক্লিয়ার? এখান থেকে আমরা আসলে হিসাব করব বিভিন্ন ভাবে যে আসলে পি কতটুকু উঠবে। এই 1 মিলিমিটার সবসময় মনে রাখবেন আমরা স্মল স্কয়ার দিয়ে, কারণ এখানে ইসিজিটা খুব সূক্ষ্ম ভাবে বিচার করতে হবে যে 1 স্মল স্কয়ার উপরে উঠলেই আসলে প্যাথোলজি, বা কোন কোন জায়গায় 2 1.5 2.5 এগুলো থেকে আমরা বুঝতে পারবো। সেই জন্য আমাদের স্মল স্কয়ারটা মনে রাখাই সবচেয়ে বেস্ট হবে। তো আমরা স্মল স্কয়ারের হিসাব, এবং এখান থেকে যদি লার্জের প্রয়োজন হয় তখন আমরা আস্তে আস্তে 0.2 সেকেন্ড এর দিকে যাব।
তো 1 মিলিমিটার, এটা আমি বলছি 1 মিলি ভোল্ট যদি আমরা কারেন্ট হিসেবে বিবেচনা করি, ঠিক আছে। এই 1 মিলিমিটার, এই এটা সমান এত সেকেন্ড, এবং এটা সমান কি হবে 1 মিলি ভোল্ট। ক্লিয়ার? তো এখন আমরা দেখব স্ট্যান্ডার্ডাইজেশন। ঠিক ইসিজির শুরুর দিকে আপনি কি দেখবেন, ইসিজির শুরুর দিকে আপনি ওই যে যেটা বলছিলাম যে আপনার এইরকম একটা থাকবে, এইরকম একটা দাগ থাকবে। তো এই দাগে আপনি কি দেখবেন, এই যে এইরকম একটা দাগ থাকবে। এইটা আসলে দুইটা বড় লার্জ স্কোয়ার, অথবা ছোট ছোট ঘর গুনবেন দেখবেন 10টা। যদি উপরের দিকে 10টা হয় তাইলে 10 মিলিমিটার অথবা 10 মিলি ভোল্ট। ক্লিয়ার? অথবা আমরা যদি 10 দিয়ে সেকেন্ডে নেই, এটা 1440.4 সেকেন্ড। তাও ক্লিয়ার? তো এই 10 মিলিভোল্ট বা 10 মিলিমিটার, এটা হলো কি আমাদের নর্মাল স্ট্যান্ডার্ডাইজড। মানে এই 10 যদি থাকে তাহলে এই জিনিসটা, এই আমাদের এই ইসিজিটা কি নর্মাল স্ট্যান্ডার্ডাইজেশন। ঠিক আছে? কিন্তু কোন কোন জায়গায় আপনি যদি এইটা ছোট, মানে 5 ঘর পান, গুনে 5 ঘর, 5টা ছোট ঘর পেলেন, তখন আপনার স্ট্যান্ডার্ডাইজেশন কত হয়ে গেল? 5 মিলি ভোল্ট। এই 5 মিলি ভোল্ট এ আমাদের নর্মাল হল 10। যদি 5 মিলি ভোল্ট হয় তাহলে খেয়াল রাখবেন এটা হল হাফ স্ট্যান্ডার্ডাইজেশন। এবং কোন কোন সময় এটা যদি 10-এর জায়গায় 20 হয় তাহলে এটাকে আমরা বলবো ডাবল স্ট্যান্ডার্ডাইজেশন। এবং আপনি এটা চিন্তা করবেন যে এটা আসলে কারা নির্ধারণ করবে। এটা অনলি ইসিজি মেশিন নির্ধারণ করবে। এবং কখন নির্ধারণ করবে? যদি মনে করেন হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে, ওবেস পেশেন্টের ক্ষেত্রে আপনার ইসিজি লিড গুলো এত পরিমাণ ছোট হয়ে যায় যে, মানে মনে করেন এই যে ছোট্ট ছোট্ট ইসিজি দেখবেন অনেক সময়, তো ইসিজি মেশিন ওটা ক্যালকুলেট করে যে এত ছোট, তখন কি করবে? তখনও ভোল্টেজটা ছোট করে দিবে, তখনও মানে মানে তখন কি করবে? তখনও স্ট্যান্ডার্ডাইজটা মানে ভোল্ট বাড়িয়ে দেবে, তখন এটাকে ডাবল করে ফেলবে। তখন আপনি নিজে চিন্তা করবেন, এটা আপনি যখন ডাবল স্ট্যান্ডার্ডাইজ দেখবেন তখন আপনি ওটা নিজের থেকে মাথায় ছোট করে নেবেন যে আসলে এটা ডাবল 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 দেখতেছি, মানে এটা আসলে জুম করে দেয়া। এটা ইসিজি মেশিন নিজে থেকে জুম করে দেয়। আবার মনে করেন এমন বড় হাইপারট্রফি আছে যে এক একটা আর ওয়েভ আরেকটা ইয়ের মধ্যে ঢুকে যাচ্ছে, যে এমন বড় হাইপারট্রফি যে এক একটা আর ওয়েভ আরেকটার মধ্যে ঢুকে যাচ্ছে। তো ঠিক তখন আপনি কি করবে? ইসিজি মেশিনটা ওটাকে কি করবে? জুম আউট করে দিবে। তখন আপনি কি পাবেন? হাফ স্ট্যান্ডার্ডাইজেশন। তখন আপনি চিন্তা করবেন, মানে এটা দ্বিগুণ দ্বিগুণ, মানে চিন্তা করে আপনি সামনে আগাবেন। মানে ইসিজির ওই লিড গুলোকে আপনি চিন্তা করবেন ওটা ছোট করে দেয়া আছে, তারপরে আপনি ইসিজি লিড গুলো বিবেচনায় আনবেন। তো আমাদের স্ট্যান্ডার্ডাইজেশনের ক্ষেত্রে আমরা কি দেখবো? এটা নর্মাল স্ট্যান্ডার্ডাইজ, এটা হাফ স্ট্যান্ডার্ডাইজ, না ডাবল স্ট্যান্ডার্ডাইজেশন। এবং আমি ঘর সমূহ ক্লিয়ার করলাম। এবার আমরা রিদম এবং হার্ট রেটের দিকে যাব। এবার আসেন হার্ট রেট নির্ণয় করব। তো হার্ট রেট নির্ণয় করার আগে আমাদের অবশ্যই, আমি বলছি, আগে আমরা রিদমটা চেক করব। কেন আসলে ইসিজিতে রিদমটা আগে চেক করি সেটা ক্লিয়ার করব। রিদম আসলে আমাদের হার্টের দুই ধরনের রিদম হতে পারে। একটা হল গিয়ে রেগুলার, আরেকটা হল গিয়ে ইরেগুলার। ইরেগুলার রিদম, আসলে রিদমটা ইরেগুলার, ইরেগুলার রিদম, আর আরেকটা হচ্ছে রেগুলার রিদম। তো আমাদের এই দুইটার ক্ষেত্রে হার্ট রেট নির্ণয় করার ক্যালকুলেশন বা সূত্রটা, ফর্মুলাটা আসলে দুই রকম। কিভাবে? আমরা প্রথমে তাইলে রিদম দেখব। মনে করেন
এই একটা ইসিজি পেপার। তো আমি একটা লিড আঁকি। আমরা একটা লিড রাখলাম। আমরা আগেই বলছি এই দুইটা কি টু সাকসেসিভ আর ওয়েভ, মানে এক আর ওয়েভ থেকে আরেক আর ওয়েভের মাথা। এই জিনিসটা আমরা কি বলি? আর আর ইন্টারভেল। এক পি ওয়েভের মাথা থেকে আরেক পি ওয়েভের মাথা, এটা আমরা কি বলি? পিপি ইন্টারভেল। পিপিটা আমি কেন, পি ওয়েভটা কেন ওঠে আমি সবসময় বলছি এটা হচ্ছে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন বা অ্যাট্রিয়াল কন্ট্রাকশন। আর আর ওয়েভটা এটা হচ্ছে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন বা ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। এটা সবসময় মনে রাখতে হবে যে আসলে পিপি ইন্টারভেল দ্বারা যদি আমরা হিসাব করি তাহলে ওইটা সবসময় হবে অ্যাট্রিয়াল রেট। আর যদি ভেন্ট্রিকুলার রেট হিসাব করি তাহলে আর আর আমরা মূলত সবসময় ভেন্ট্রিকুলার রেটটাই হিসাব করি, সেটা হলো টু সাকসেসিভ। সাকসেসিভ মানে সর্বোচ্চ পর্যায়ে, মানে যেটা সাকসেশন হয়েছে আর এর চূড়া, পি এর চূড়া। টু সাকসেসিভ পি ওয়েভ মিন্স পি এর মাথা বা পি এর চূড়া, বা টু সাকসেসিভ আর ওয়েভস মানে আর এর মাথা বা আর এর চূড়া। এটা হলো আর আর ইন্টারভেলের লেন্থ। তো দুইটা আর এর মধ্যবর্তী যে দূরত্ব, মানে এই আর আর সাকসেসিভ আর আর ওয়েভ থেকে যদি আমরা হার্ট রেট হিসাব করি তাহলে অবশ্যই সেটা কি হবে? সেটা হবে ভেন্ট্রিকুলার রেট। আর যদি আমরা পিপি দ্বারা হিসাব করি, কারণ এর পিটা আসে থেকে অ্যাট্রিয়াম থেকে, অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন ক্ষেত্রে, তাহলে এটা অবশ্যই হবে কি? অ্যাট্রিয়াল রেট। তো কখন আমরা অ্যাট্রিয়াল রেট আলাদাভাবে হিসাব করব, বা আমরা শুধুমাত্র আসলে ভেন্ট্রিকুলার ওয়েভটা মানে রেটটাই হিসাব করে থাকি? কেন আসলে ভেন্ট্রিকুলার রেটটা হিসাব করে থাকি এটা আমি আগেই ক্লিয়ার করছিলাম যে আমাদের যদি কোনো ধরনের ব্লক না থাকে, এসএ নোড যেই বিট উৎপন্ন করবে এবং সেটাই ভেন্ট্রিকলে আসলে চলে যাবে। এই এসএ নোডের রেটটাই থাকে, এটা আলাদাভাবে ওদের যে মানে ভেন্ট্রিকুলার বা এভি নোডের যে রেট উৎপন্ন করার ক্ষমতা, এটা কখনোই তারা রেট উৎপন্ন করবে না যতক্ষণ পর্যন্ত এসএ নোড মানে ঠিক থাকবে, এসএ নোডের কোনো সমস্যা থাকবে না এবং কোনো ধরনের এভি বান্ডেল বা কোনো জায়গায় কোনো ব্লক থাকবে না। তখন এই এসএ নোডের মানে রিদমটাই সারা ভেন্ট্রিকল এবং পুরোপুরি হার্টে এটা সাইমultaneously বজায় থাকবে। এই জন্য ভেন্ট্রিকুলার যা রেট থাকবে এসএ নোডেরও সেই একই নোড থাকবে এবং পুরো হার্টে এটা একটা সাইমultaneous ঘটনা থাকবে। কিন্তু যখনই আমাদের একটা ব্লক বা সিক্স সাইনাস সিনড্রোম বা এসএ নোডের কোনো সমস্যা, অথবা মানে সিক্স সাইনাস সিনড্রোম একটা এরকম যে মানে এসএ নোডটা সিক, এতটুকু মনে রাখলে সবচেয়ে বেশি, যে সিক সাইনাস সিনড্রোম। তো এসএ নোডে যদি কোনো সমস্যা হয় অথবা আপনার এভি বান্ডেল বা যে কোনো ধরনের ব্লক যদি থাকে, তখন অবশ্যই আপনাকে অ্যাট্রিয়াল রেট এবং ভেন্ট্রিকুলার রেট আলাদাভাবে নির্ণয় করতে হবে এবং সেই ক্ষেত্রে ভেন্ট্রিকুলার রেট এবং এসএ নোড পুরোপুরি আলাদা হবে। তখন আমি এই ক্ষেত্রে একটা উদাহরণ কালকে দিয়েছিলাম যে এভি ব্লক যদি হয়, কমপ্লিট এভি ব্লক, তাহলে অবশ্যই ভেন্ট্রিকুলার রেটটা আলাদা হবে এবং এসএ নোডের রেটটা আলাদা হবে 60, এবং ভেন্ট্রিকুলার রেট যেহেতু এভি বান্ডেল থেকে আসে সেই জন্য ভেন্ট্রিকুলার রেটটা হবে 40 to 60। তো এখন আসেন আগে আমাদের কেন মানে এই যে রিদম স্ট্রিপ আমরা আসলে যেটা জিনিসটা দেখছি আমরা লিড 2 তে হিসাব করব,
যে এটা রিদম রেগুলার না ইরেগুলার। ঠিক আছে, তো আমরা যদি এটা আসলে ক্লিয়ার করতে চাই যে মানে এই রিদমটা আসলে নরমাল কিনা, ঠিক আছে, আমরা আসলে কি করব, আমরা আসলে ছোট একটা বই নিব, বই নেওয়ার পরে একটা বই নেব, বই বা যে কোনো একটা কাগজ নিতে পারে, এটা হলো একটা শর্ট উপায় আপনাদের কোনো কোনো জায়গায় দেখানোর জন্য। আপনারা বা আপনারা যদি তাড়াতাড়ি দেখতে চান, এইভাবে বইয়ের কোনায় দাগ দিবেন, দাগ দিয়ে এই এতটুকু দাগ দিয়ে, মনে করেন এই জায়গায় আমি একটা দাগ দিলাম, এই জায়গায় একটা দাগ দিলাম, দাগ দিয়ে আপনি আসলে দেখবেন যে এই দুইটা আর এর এই এতটুকু আছে, এই যে এখান থেকে এতটুকু, এর পরটার সাথে মিলাবেন, ঠিক আছে কিনা, আমার এটা ঠিক নেই, একটু বেশি আছে। তো ঠিক আছে, তো আমি এই রিদমটা বলতে পারি এটা হচ্ছে ইরেগুলার। বা এইভাবে আপনি মানে খুব তাড়াতাড়ি দেখে যেতে পারেন, মানে দুটো দাগ দিয়ে মিলতেছে কিনা এভাবে দেখতে পারেন। অথবা আপনি কি করতে পারেন, আপনি রেগুলার বইতে, এটা আপনার একটু টাইম বেশি প্রয়োজন, আর আপনি যদি আস্তে আস্তে এক্সপিরিয়েন্সড হয়ে যান দেখতে দেখতে, তখন খুব তাড়াতাড়ি দেখতে পারবেন। আপনার যেটা সুবিধা হয় আপনি সবভাবে করতে পারবেন। যেমন আমি যদি গুনি, এটার মধ্যে 1 2 3 4 5 5.5টা ছোট ঘর, এটার মধ্যে দেখি 1 2 3 4 5 6 ঘর চলে গিয়েছে, অথবা এটা ইরেগুলার। আমি ছোট ঘরও দেখতে পারি, বড় ঘরও দেখতে পারি, যেটা থেকে আপনি আসলে বুঝবেন। এইটা আমি একটু বলতে চাই যে ইরেগুলার কখন বলবো, যদি 1 ঘর বা 1.5 ঘরের উপরে আসলে যায়, এতটুকু পর্যন্ত আমরা কনসিডার করতে পারি যেটা রেগুলার না ইরেগুলার। কিন্তু বইতে কোথাও লেখা নাই, আপনার একুরেট না হলে আপনি ইরেগুলার বলবেন, কিন্তু আমরা কনসিডার করতে পারি, এবং অনেক কার্ডিওলজিস্ট এটা করে থাকেন যে 1 ঘর, কমপক্ষে 1 ঘর আপনি কনসিডার করতে পারেন এদিক ওদিক, এটাকে আপনি অলমোস্ট রেগুলার বলতে পারেন। মনে করেন আমরা এটা রেগুলার বললাম, 1 ঘরের ডিফারেন্স আছে, সেই জন্য আমরা এটাকে কি বললাম, রেগুলার বললাম। যখন আপনি রেগুলার হার্ট রেট বলবেন, তখন আপনার, এইবার আসেন, এই রিদমটা কি, যদি আপনি ওই নিয়মে ধরেন, মানে এই হার্টটা যদি আমি রেগুলার ধরি, ঠিক আছে, তাইলে আমি কিভাবে হার্ট রেট নির্ণয় করব? রেগুলারের ক্ষেত্রে আমি হার্ট রেট কিভাবে নির্ণয় করব? প্রথমে আমি বলেছি যে আগে রিদম দেখব, এই যে এই কারণেই যে দুইটার জন্য হার্ট রেট নির্ণয় 2 ধরনের সূত্র, ঠিক আছে। তো রেগুলারের হার্ট রেট নির্ণয় করার জন্য আমাকে কি করতে হবে, দুইটা আর এর মধ্যবর্তী যেই কয়টা ছোট ঘর অথবা বড় ঘর, ছোট ঘর অথবা বড় ঘর, যেমন মনে করেন 1 2 3 4 5, 5টা ছোট ঘর আছে, তার মানে 5টা ছোট ঘর কি একটা বড় ঘর। আপনি এটা একটা বড় ঘরও ধরতে পারেন, 5টা ছোট ঘর ধরতে পারেন। আপনি যত ছোট ঘর ধরবেন তত একুরেট রেজাল্ট পাবেন। যেমন মনে করেন এই যে 5টা ছোট ঘরের পরে এই কিন্তু আরেকটু গেছে, তার মানে 5.5টা ছোট ঘর বা 6টা ছোট ঘর ধরেন যদি একদম একুরেট ধরতে চান। কিন্তু বড় যদি ধরেন তাহলে একটা বড় ঘর ধরতে হবে, ঠিক আছে। তো আপনার তত একুরেট আসবে। তো এটা আমাদের ক্লিয়ার করতে হবে যে যদি আপনি ছোট ঘর ধরেন, ছোট ঘর ধরার হিসাব আমি বলবো, এটা ক্যালকুলেশন হল গিয়ে হার্ট রেট। আমি হার্ট রেটটা এই জায়গায় লিখি, রেগুলারের ঘরে, রেগুলারের দিকে লিখি। এটা হার্ট রেট নির্ণয় করার সূত্র হচ্ছে 1500 স্মল স্কোয়ার ডিভাইডেড বাই আর আর ইন্টারভেলে যতগুলো স্মল স্কোয়ার পাবেন। অথবা এটা যদি না চান তাহলে 300 লার্জ স্কোয়ারে 300, এটা হল কি লার্জ স্কোয়ার, এটা কি আর আর এর ক্ষেত্রে যতগুলো লার্জ স্কোয়ার পাবেন। ক্লিয়ার? এইটা কিভাবে দেখেন, এই জিনিসটা একদম সোজা যে আপনি কোন সূত্র ইউজ করবেন। এটা হলো গিয়ে, আপনি যদি বড় ঘর নেন, আপনি জানেন যে আসলে এই বড় ঘর যদি নেন তাহলে এটার পাশ দিয়ে ভাগ দিবেন, আর যদি ছোট ঘর নেন তাহলে এটার পাশ দিয়ে গুণ দিবেন। সোজা সাপটা কথা,
কিভাবে? এই যে দেখেন, যদি বড় ঘর একটা নেন তাহলে এই জায়গায় বড় ঘর 1 হবে, তাহলে হার্ট রেট হবে 300। আর যদি এটা 5 দিয়ে গুণ দেন তাহলে এখানে হবে 5, আর এই জায়গায় হবে কি 3 5 15, তাহলে 5 এই জায়গা দিয়ে যদি আমি ভাগ দেই হার্ট রেট পাবো কত? 5 3 5 15, 300। আমার এই জায়গায় যদি 5টা বড় ঘর হয়, আমি এই হার্ট রেটটা নির্ণয় করি, 5টা ছোট ঘর, একটা বড় ঘর, ঠিক আছে? তাহলে আমরা আসেন 5টা ছোট ঘর আছে, তাইলে 1500 দিয়ে যদি ছোট ঘর ধরেন তাহলে 1500 ভাগ 5, হার্ট রেট আছে কত? 300। আবার ভয় পেয়ে যান না, হার্ট রেট এটা মানে অ্যাবনরমাল ইসিসি, আমি সেদিকে যাচ্ছি না, বোঝানোর জন্য বলতেছি। আর এখন আপনি মনে করেন 300 দিয়ে হিসাব করবেন বড় ঘর দিয়ে, তাহলে 300 ভাগ কয়টা বড় ঘর? একটা বড় ঘর, হার্ট রেট কত পাইছেন? 300। একই। এখন আপনাদের অনেকের মনের মধ্যে একটা কোশ্চেন আসে যে 1500 দিয়ে ভাগ করবেন কেন আর 300 দিয়ে ভাগ করবেন কেন? আমরা তখন বলবো কি এটা ধ্রুবক, তাই নাকি? এইটার একটা সুন্দর জিনিস আছে যে আসলে 1500 আসছে কোত্থেকে। আসলে এই 1 মিনিটে এই ইসিজি পেপারটা 300 ঘর অতিক্রম করে। 1 মিনিট, ওই যে বললাম না ও 25 ঘর ঘর করে আগায়, কষ্টকর মতো ও আগায়, ও আসলে 1 মিনিটে ও আসলে এই 300 বড় ঘর অথবা 1500 ছোট ঘর অতিক্রম করে। আসলে এই জিনিসটা 1 মিনিটে অতিক্রম করে, তাই এই জায়গায় আসছে। ধ্রুবক বলে কিছু না, এটা একটা সূত্র, ইজি ব্যাপার। তখন আপনার আর ভুল হবে না। গুণ দেন 25 মিলিমিটার পার 1 সেকেন্ড, তখন আপনি গুণ দেন, গুণ দিলেই রে পাবেন 60 × 25 গুণ দেন, তখন পাবেন 1500। সোজা একটা ব্যাপার। এইবার আসেন, যদি হার্ট রেট ইরেগুলার হয় তখন আপনি কি করবেন? যখন হার্ট রেটটা ইরেগুলার হবে, মানে রিদমটা ইরেগুলার হবে, তখন আপনার কি করতে হবে? তখন আসলে এইখানে একটা হার্ট রেট পাবেন, এই মাথায় যে একটা আর পাবেন, ঠিক আছে? মানে মনে করেন এই আরটা নাই, এইখানে একটা আর পাইছেন, এইখানে একটা আর পাইছেন, মনে করেন এরপরেই এই জায়গায় আবার আরেকটা আর পাইছেন, তার মানে এই আরটা ছোট, এই আরটা বড়। এখন আপনি কোনটা আপনি হিসাব করবেন? সেই কারণে এইটা নিয়ম হইল গিয়া একদম 300 ঘরই আপনি মাইকা, মানে 300 ঘর মানে 1 মিনিটে। তাহলে আপনার হার্ট রেট কি? হার্ট রেট মানে কি? 1 মিনিটে কয়টা কার্ডিয়াক সাইকেল হয়, এটাই তো আপনার হার্ট রেট। তো আপনার কি করতে হবে এইটা না বোঝার জন্য? 300 ঘর আপনি দেখা, তারপরে আপনি যে কয়টা ওই মধ্যে আর পাবেন সেই কয়টা হার্ট রেট। কারণ আর মানেই তো একটা ভেন্টিকুলার কন্ট্রাকশন, মানে একটা ভেন্টিকুলার সাইকেল। তার মানে যে কয়টা আর পাবেন সেই কয়টাই তার হার্ট রেট। কিন্তু 300 ঘর তো আর আমাদের ইসিজি পেপারে নেওয়া হয় না। এখন কি হয়, 6 ঘর পর পর আসলে ওদের একটা মিল পাওয়া যায়, বাট এর বেশি আসলে ইসিজি এরকম খুব কম হয়। তো আমরা যদি এইটারে আসলে 10 দিয়ে ভাগ করি, বা এইটারে যদি আমরা 10 দিয়ে গুণ করি, মানে এইটাকে যদি আমরা মানে আসলে ছোট করে আনি, 30 ঘর যদি ধরি, আমরা এই 300টারে আর একটু ছোট করে আনলাম, 30 ঘর যদি হইতো, তাহলে আমরা যদি এই 300 ঘরে 30টা দেখলাম, বাকি দেখলাম যে না মিল আছে, 30টা ঘর দেখতে পারছি, এখন আমার 300 ঘর বসে বসে দেখতে হবে, এখন পারতেছি না। এখন দেখলাম যে না 30টা ঘর দেখলাম, 30টা বড় ঘর দেখে গেলাম, এর মধ্যে এই কয়টা আর পাইছি। এখন কি তাইলে 300টায় কত টাকা থাকে? 10 গুণ দিয়ে দিলাম, এই দিয়ে বলে দিই মিলছে কিনা। আমি 10 দিয়ে গুণ দিলে 300 ঘরের আমার দেখা হয়ে গেল। আসলে একটা চোরামি বুদ্ধি, বা অনেকে বলে যে এই 300 ঘরের মধ্যে মানে 30টা ঘরের মধ্যে যেরকম ওরকম হয়তো সামনের গুলো ওরকম হবে, এই একটু এদিক সেদিক হবে, ওটা আসলে না ধরলেও সমস্যা নাই, ঠিক আছে? তাইলে আপনি কি করবেন, 30টা বড় ঘর, যেমন মনে করেন 30টা বড় ঘর মানে আপনার কয়টা ছোট ঘর? 30টা বড় ঘর মানে 5 দিয়ে যদি গুণ দেন তাহলে 3 × 5 = 15, 150টা ছোট ঘর।
ঠিক আছে, তাহলে 30টা বড় ঘর আপনি গোনেন, মনে করেন এটা 5 ঘর, এই এরকম মানে ইসিজিতে আরো ছোট ছোট হয়, তো আমি তো একটা অনেক বড় ঘর মানে একটা লাস্ট ঘরের সমানই হয়ে গেছে। তো 30টা বড় ঘরে সূত্রটা আমি দেখে দিই। 30 লার্জ স্কোয়ারে যতগুলো আর ওয়েব থাকবে, আর ওয়েব এই যে মাথা 1 2 3, 30টা ওই বড় বড় 5 ঘর গুনবেন, গুইনা ওই 30টার মধ্যে যতগুলো আপনি আর পাবেন 1 2 3 এরকম আর গুনবেন 1 2 3 4 5 6 30টি করে যত থাকবে ইনটু 10। ক্লিয়ার? যতটা থাকবে ততটা গুণ দিয়ে দেবেন। এখন মনে করেন আপনার এই রিদম স্ট্রিপ নাই, টুডা একদম ছোট, আপনি ইরেগুলার বুঝতেছেন, আসলে তখন তো আপনি ইরেগুলার কিনা তখনই বুঝবেন না, তখন আপনি এটাও ইউজ করতে পারেন। এখন ইরেগুলার যদি বুঝতে পারেন যে আসলে ওই ছোট ঘরে ইরেগুলার যেগুলো রিদম স্ট্রিপ নাই, তখন আপনি এটা একটু ছোট করে নিতে পারেন। যেমন মনে করেন আপনি যদি এটা 15 ঘর নেন, মানে এত বড় স্ট্রিপ পাচ্ছেন না, এটা যদি 15 ঘর নেন, তাহলে 15 আপনার 300 দিয়ে ভাগ করলে কত হয়? 15 20, 15 ইন্টু 20। তখন আপনার কি করতে হবে? যতগুলো আর ওয়েভ পাবেন আপনি 20 দিয়ে গুণ দিবেন, তখন 300 লার্জ স্কোয়ারের মধ্যে কত থাকে, কতটা আর থাকবে পেয়ে যাবেন। ক্লিয়ার? এটাই গেল হার্ট রেট, রিদম এবং রেট। তাইলে এখন আমরা মোটামুটি ওয়েবগুলোর নরমাল লেন্থ জানবো। ওয়েবগুলোর নরমাল লেন্থ জেনে আসলে আমরা খুব সংক্ষেপে কিছু মানে আমাদের শর্টকাট মেইনলি আমাদের বুঝতে হবে যে এটা আসলে প্যাথোলজিক্যাল কিনা। ইসিজি আরো ডিপলি বোঝার চেষ্টা করলে আপনি আরো জ্ঞান অর্জন করবেন, এবং সেটা ইসিজি লং কেস মানে লং সেশন যখন হবে তখন আপনি বুঝতে পারবেন। আমার আসলে মূলত আপনি অনেক কিছু শুরু করে কিছুই শিখলেন না, তার চেয়ে আপনার এই এতটুক জিনিস যে পি ওয়েবের সমস্যাটা, আপনি শুধুমাত্র পি ওয়েবের সমস্যাটা আজকে শিখলেন, আপনি শুধুমাত্র বি ওয়েব এটা নর্মাল, এটার বাইরে দেখলেন, মানে আপনি নর্মালটা শিখলেন, এটার বাইরে দেখলে আপনার যে প্যাথোলজি এটুকু আপনি ক্লিয়ার বুঝতে পারলেন যে এটা একটা প্যাথোলজি, এটাকে কার্ডিওলজিস্টের কাছে পাঠাতে হবে, অথবা এটা এসটি এলিভেশন, এর সাথে সাথে এখনই একটা মানে ট্রিটমেন্ট দেওয়ার প্রয়োজন, এসটি এলিভেটেড এমআই, বা এটা হলো গিয়ে আপনার একিউট মায়োকার্ডাইটিস, আসলে পেরিকার্ডাইটিস। তো এই ক্ষেত্রে আপনি দেখলেন এসটি এলিভেশন পেলেন, কিন্তু এটা মায়োকার্ডাইটিস, এখানে আপনার ক্লোপিডোল বা এমআই ট্রিটমেন্ট দেওয়া প্রয়োজন লাগলো না, যদি অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাসপিরিন দিয়ে থাকি, কিন্তু তবু আমাদের প্রয়োজন হলো না। আপনি বুঝতে পারলেন যে এটা আসলে এমআই না বা ইস্কেমিয়া না, তো সেই ক্ষেত্রে আমরা ক্লিয়ার হব। তো আমাদের পি ওয়েবের অ্যাবনরমালিটিস আমরা আগে দেখি। পি ওয়েব, আমাদের পি ওয়েব, এখন আমি যে ঘর বললাম, আমি শুধু পি ওয়েবের অ্যাবনরমালিটিস গুলো বলবো। প্রথমে আমরা ওয়েব সম্পর্কে একটু জানবো, সেটা হলো কি পি ওয়েব। পি ওয়েবের অ্যাবনরমালিটিস কি? পি ওয়েবের লেন্থ মানে এই দিকে কতটুক যাবে? 2.5 মিলিমিটার। শুধু এতটুক মনে রাখেন, পি ওয়েবের 2.5 মিলিমিটার এর ওয়াইড, এর যদি বেশি হয় তাহলে অ্যাবনরমালিটিস। ক্লিয়ার? আর এর হাইট উপরের দিকে, এর হাইট উপরের দিকে, এখানেও কি 2.5 মিলিমিটার, এর যদি বেশি হয় তখন সেটা কি? অ্যাবনরমালিটিস। এছাড়াও আরেকটা ব্যাপার হলো গিয়ে, মনে করেন ওই যে আর ওয়েবের মতো পি ওয়েবটা উল্টা আছে আর আর ওয়েবটা দিক আছে, তখন আপনি কি করবেন? এটা কিন্তু একটা সুন্দর জিনিস,
যে পি ওয়েভটা সবগুলো লিডে দেখলেন উল্টা, কিন্তু ওই যে আর ওয়েভ ওই জায়গায় দেখলেন দিক, তখন কি হবে? আসলে এটা একটা সুন্দর ডায়াগনোসিস। এই ডায়াগনোসিসটা হলো ডেক্সট্রোকার্ডিয়া অথবা সাইটাস ইনভার্টাস। পুরোপুরি সবকিছু এটা আসলে ডেক্সট্রোকার্ডিয়া। যদি সাইটাস ইনভার্টাস হয় তাহলে ডেক্সট্রোকার্ডিয়া ইজ এ ওয়ান কম্পোনেন্ট অফ সাইটাস ইনভার্টাস, কিন্তু এটা হলো কি ডেক্সট্রোকার্ডিয়া মানে হার্টই আপনার ডাইন সাইড, তখন আপনার পুরো লিডগুলো আসলে উল্টে যায়। তাহলে পি ওয়েভ যদি সবগুলো লিড আপনি উল্টা পান এবং এভরি আর এ যদি সেটা দিক পান, তাহলে এটা একটা সুন্দর ডায়াগনোসিস। মানে মানে ডায়াগনোসিস, ইটস আ ফিজিওলজিক্যাল ডায়াগনোসিস, সেটা ডেক্সট্রোকার্ডিয়া। আনলেস আদারওয়াইজ এনি অ্যাবনরমালিটিস ক্যান বি ডিটেক্টেড। যদি ডিটেক্টেড না হয়, মানে অন্য কোনো প্রবলেম যদি তার না থাকে, তাহলে এটা নর্মাল ফিজিওলজিক্যাল ডেক্সট্রোকার্ডিয়া। তাহলে আমি সংক্ষেপে বলবো, পি ওয়েভের অ্যাবনরমালিটিস সম্পর্কে আমরা জানলাম। এই পি ওয়েভ থেকে আমরা আসলে কি প্যাথোলজি জানতে পারি, এইটা আমরা একটু জানবো। এইটা হলো কি নর্মাল পি ওয়েভ। এই পি ওয়েভের প্যাথোলজি থেকে আমরা দুটো জিনিস জানবো। আপনারা এইটা ক্লিয়ার করেন আগে যে আমরা পি ওয়েভটাকে কি বলছি। পি ওয়েভটা অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন বা পি ওয়েভটা আসলে অ্যাট্রিয়ামের একটা অ্যাক্টিভিটি রিপ্রেজেন্ট করে। সো অ্যাট্রিয়ামের যদি কোনো প্রবলেম হয়, তাহলে আমাদের ধরবো কারে? পি ওয়েভে। পি ওয়েভের যদি কোনো সমস্যা হয়, তাহলে আমরা প্রথমেই অন্য আর কিছু চিন্তা করব না, চিন্তা করব অ্যাট্রিয়াল প্রবলেম। ঠিক আছে? তাইলে আমাদের দুইটা প্যাথোলজি যদি ধরি, তাহলে প্যাথোলজি দুইটা কি কি? একটা হলো গিয়ে লেফট অ্যাট্রিয়াল হাইপারট্রফি, রাইট অ্যাট্রিয়াল হাইপারট্রফি। তাহলে পি ওয়েভ যদি কখন আমরা এই এই দুইটা দ্বারাই, পি ওয়েভের নরমাল একটা হলো গিয়ে ওয়াইড আর আরেকটা হলো গিয়ে লেন্থ, তো কখন আমরা লেফট অ্যাট্রিয়াল হাইপারট্রফি বলবো এবং কখন রাইট অ্যাট্রিয়াল হাইপারট্রফি বলবো। তো পি ওয়েভের ওয়াইড, এটা আসলে পি ওয়েভটা এইভাবে বড় হয়ে যেতে পারে, আবার অনেক সময় পি ওয়েভটা এইভাবে নষ্ট হয়ে যেতে পারে, মানে দুইটা হয়ে তারপরে আসবে, মানে এটা বেস লাইনে আসবে না। তো এই পি ওয়েভটা কি হবে? হয় ব্রড, মানে ব্রড কখন বলবো? 2.5 মিলিমিটারের চেয়ে বড়। যখন এই পি ওয়েভটা ব্রড এবং অথবা পি ওয়েভের মাঝখানে এরকম একটা নস থাকবে, মানে একটা ভাঁজ দিয়ে, মানে পুরোপুরি এই জায়গা ডাউন হবে না, মানে আসবে না, এটা আরেকটা ইয়ে হবে, মানে একটা ব্রড হবে, মানে 2.5 মিলিমিটার আপনি যদি নস্ট দেখেন, অথবা এটা ব্রড পান, মানে নস্ট থাকলেও এটা ব্রড থাকবে। মানে আসলে মেইন পার্থক্য হল 2.5 মিলিমিটারের যদি বেশি হয়, তখন এটাকে আমরা বলবো কি? লেফট অ্যাট্রিয়াল হাইপারট্রফি। তাহলে পি ওয়েভ এটা যদি ওয়াইড পাই এবং 2.5 মিলিমিটারের বেশি পাই, তখন এটাকে আমরা বলবো লেফট অ্যাট্রিয়াল হাইপারট্রফি। আর যদি পি ওয়েভের লেন্থ 2.5 মিলিমিটারের বেশি হয়, মানে পি ওয়েভটা যদি এই 2.5 এর উপরে, মানে এইভাবে যদি টল পি হয়, তখন আমরা এটাকে বলবো টল পি, তখন আমরা এটাকে বলবো রাইট অ্যাট্রিয়াল হাইপারট্রফি। এটার আরেকটা নাম বলে আসলে রাইট অ্যাট্রিয়াম। রাইট অ্যাট্রিয়াম থেকে আমাদের যাবে রাইট ভেন্ট্রিকলে, এবং এটা আসলে পালমোনারির সাথে একটা কানেকশন। সো এটাকে আমরা বলি
যে এই রাইট অ্যাট্রিয়াল হাইপারট্রফি এটাকে বলি পি পালমোনালি, এবং লেফট সাইডে যেহেতু লেফট সাইডের বাল্বকে এবং লেফট সাইডের এরিয়াটাকে আমরা মাইট্রাল এরিয়া বলে থাকি, এই জন্য এইটাকে এই পিটারে হোয়াইট পিটাকে এটা আমরা বলি পি মাইট্রাল। এরপর আসেন আমাদের ভেন্টিকলে। এবার হলো কি আমাদের ভেন্টিকলের প্রবলেম, আমরা একটু ফাস্ট যাব। সেটা হলো গিয়ে আমাদের কি আছে, রাইট ভেন্টিকুলার হাইপারট্রফি আর হলো গিয়ে লেফট ভেন্টিকুলার হাইপারট্রফি। আমরা আসলে পুরোপুরি এই চারটা হাইপারট্রফি সম্পর্কে জানতে পারলাম। একটা হলো পি পালমোনারি জানলাম, পি মাইট্রালি জানলাম, কোনটা লেফট অ্যাট্রিয়াল হাইপারট্রফি, এটা পি ওয়েভ দ্বারাই বুঝি। এখন ভেন্টিকলে কিন্তু আমরা পি ওয়েভটা ম্যাটার করব না। এই জায়গায় আমাদের মূলত থাকবে কি, এই জায়গায় আমাদের মূলত থাকবে কিউআরএস কমপ্লেক্স, কারণ এইটাই হলো গিয়া মানে কি ডিপোলারাইজেশন। এই জায়গায় আমাদের কি থাকবে, ডিপোলারাইজেশন। তো লেফট ভেন্টিকুলার হাইপারট্রফি, এইটার ক্ষেত্রে আমরা একটা সূত্র সবসময় পড়ি, অনেকগুলো সূত্র আসে। তাহলে লেফট ভেন্টিকুলার হাইপারট্রফি এস ইন ভি ওয়ান প্লাস আর ইন V5 or 6 যেটাই হয়, এইটা যদি মোর দেন 35 মিলিমিটারের বেশি হয়, এই জিনিসটা কি আসলে আমরা এই যে কিউ মানে এই যে এসটা যে নিচে নামবে V1 লিডে, আসলে V1 লিডে আমরা এস এর হাইটটা মানবো যে নিচে কত ঘর গেছে মিলিমিটার, মানে স্মল স্কয়ার গুনবো। ঠিক আছে, আমরা এই এসটা যদি এই হইল, ঠিক আছে, এই যে আর এস, ঠিক আছে, এই এসটার এই যে মনে করেন আপনি কয় ঘর গেল, ঠিক আছে, এই এসটা মনে করেন যদি খুব ডিপ হয়, ডিপ এস মনে করেন এই জায়গায় নেমে গেল 10 ঘর, এবং এই V5-6 এ আমরা আর এর হাইট মাপবো। V5-6 এ যদি এই দুইটা আপনি যোগ করে 35 এর বেশি পান, তখন আমরা একে বলবো লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এবং রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির ক্ষেত্রেও অনেকগুলো সূত্র পাবেন, এভি আর এ একরকম, এভি এল এ একরকম। কিন্তু যদি আপনি এই রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি এটা আপনি এভাবে বলতে পারেন, সোজাভাবে জানার জন্য খুব সংক্ষেপে একটা সূত্র দিয়ে আপনি জানেন যে এগুলো হলে আসলে এই দিকটায় আপনার সবচেয়ে বেশি নজর দিতে হবে। কি, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি এই জায়গায় যদি আর ওয়েভ ইন V1 যদি মোর দেন 7 মিলিমিটারের বেশি হয়, আসলে আরটা ছোট থাকার কথা V1 এটা আরটা আসলে স্লো প্রোগ্রেস, আরটা আসলে আস্তে আস্তে প্রোগ্রেশন হয়ে V3 তে সমান আসবে এবং এরপর থেকে আর বড় হবে। প্রথমে আপনার V1 এ এস ছোট থাকবে, এস বড় থাকবে, আর ছোট থাকবে, এটা আস্তে আস্তে V3 তে যে আর এবং এস দুটা সময় আসবে এবং আস্তে আস্তে আর বড় হবে, এস ছোট হবে। যদি এর ব্যতিক্রম পান তখন এটা আসলে একটা প্যাথোলজি। তাহলে আমরা রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি এটা জানলাম। আমরা শুধু এখন যত আপনি সুন্দর করে ইসিজির ঘর মাপা শিখবেন এবং মিলিমিটার, তখন আপনি এই ক্রাইটেরিয়া গুলা ওই জায়গায় ফুলফিল করতে পারবেন। তো আমাদের 4 হাইপারট্রফি ক্লিয়ার। এরপর আরেকটা জিনিস কি, হাইপারট্রফি গুলো আমরা ক্লিয়ার করলাম। এরপরে আমি জাস্ট কিছু ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ক্লিয়ার করব। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আমাদের সবচেয়ে বেশি আসলে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আমরা কি খেয়াল করি, সেটা হচ্ছে পটাশিয়ামের যে প্রবলেমটা সেটা আমরা আসলে বেশি খেয়াল করি। এটা হচ্ছে একটা হাইপো ক্যালিমিয়া, হাইপার ক্যালিমিয়া, হাইপোক্যালিমিয়া, হাইপারক্যালিমিয়া।
ঠিক আছে, এটার ক্ষেত্রে অনেক সময় এই যে হাইপোক্যালিমিয়াতে আমরা কি পাই, টি ডিপ্রেশন পাই, টি ওয়েভটা নিচের দিকে থাকবে, এটাকে টি ডিপ্রেশন। এটার দিকে মূলত মেইন আমরা আসলে কোনটা বুঝবো, টি ডিপ্রেশনে থাকতে পারে। আসলে অনেকগুলা ক্রাইটেরিয়া থাকে। যদি এটা আপনি সাসপেক্ট করেন, আপনি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স দেন, ইটস নট স্পেসিফিক, মানে একদম ইসিজি দেখে আপনি বলবেন যে এইটাই হবে এমন না। আপনি মায়োকার্ডিয়াল ইসকেমিয়ার ক্ষেত্রে আপনার তখন আপনি ট্রোপোনিন আয়োডিন পুরোপুরি ডায়াগনোসিসের জন্য বা যেসব কার্ডিয়াক মার্কার গুলো আছে, তবুও হাইপোক্যালিমিয়া হাইপারক্যালিমিয়া আপনি ইলেকট্রোলাইট চেক আপ করতে পারেন সেরাম ইলেকট্রোলাইট দিয়ে। তো তারপর আমরা কি করব, হাইপারক্যালিমিয়া। হাইপারক্যালিমিয়ার ক্ষেত্রে আমার কি হবে, হাইপোক্যালিমিয়ার ক্ষেত্রে আমরা টি এসটি ডিপ্রেশন পেতে পারি এবং টি ডিপ্রেশন বা টি ইনভার্সন, ঠিক আছে, টি ইনভার্সন পেতে পারি। এবং হাইপারক্যালিমিয়ার ক্ষেত্রে এই টি ওয়েভটা, এটা কি টি ওয়েভ, এই টি ওয়েভটা কি হবে, টি ওয়েভটা টল টি। আসলে কত দূর উঠলে আমরা টল টি বলবো এটা খুব ক্লিয়ার ভাবে সব জায়গায় বলা নাই, তবুও বলা হয় যে আসলে 5 ঘরের উপরে যদি V5 স্মল স্কোয়ার অথবা 5 স্মল স্কোয়ার অথবা 1 লার্জ স্কোয়ারের উপরে যদি হয় এবং খুব বেশি যদি আপনি দেখেন যে টিটা অনেক বেশি লম্বা, মানে এটা আপনার এক্সপেরিয়েন্সড ব্যাপার। আব্দুল স্যার তো সবসময় একটা কথা বলেন, এটা আসলে আমি সবাই বলি যে ইসিজি আসলে আপনি কতটা বেসিক জেনে, মানে কতটা একদম দেখেই বলে ফেলবেন, মানে এর ভিতরের যতটা কমপ্লেক্সিটি ইসিজি মানে কিভাবে আসছে, মানে এটা আপনারা জানতেই হবে, এটা স্যার আপনার ইসিজি কিছুই বুঝবেন না, এর ভিতরে হার্টের ভিতরে কি হচ্ছে, ইসিজির কোন লিড, মানে কিভাবে একটা পজিটিভ চার্জ ওদিকে যাচ্ছে এবং সেটা কিভাবে আসতেছে, এটা বোঝা স্যার আসলে ইসিজি কিছুই বোঝা যায় না। তো আব্দুল্লাহ স্যার সবসময় একটা, আমাদের এবিএম আব্দুল্লাহ স্যার, উনি ওনার বইতে আমার লেখাটা সবসময় উনি ওনার ইসিজি প্র্যাকটিসের শুরুর দিকে উনি একটা কথা লিখে রেখেছেন, ওটা আমার খুব পছন্দের একটা কথা। সেটা হলো গিয়া, এ গার্ডেনার্স নিড নট টু বি এ বোটানিস্ট। আমি লেখা রাখবো, লিখি, এ গার্ডেনার্স নিড নট টু বি এ বোটানিস্ট। গাছের কখন আলো লাগবে, কখন বাতাস লাগবে, তখন কি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া তার মধ্যে ঘটে সে বৃদ্ধি ঘটাবে, এইটা আসলে আপনার পুরোপুরি জেনে তারপরে যে ওই গাছটার গোড়ায় পানি দেওয়া লাগবে, এটা আসলে বড় কথা নয়। একজন মালি আসলে তার প্রয়োজন গাছে কখন পানি দেয়া, এটা একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার। তো স্যার আসলে এইটাই বুঝাতে চাচ্ছেন যে এর ভিতরের কমপ্লেক্সিটিটাই যে সবার জানতে হবে এমন না, কিন্তু ইসিজিটা মালিরও প্রয়োজন আছে, যে প্রত্যেক ডাক্তারের ইসিজিটা জানতে হবে, যে এর শুধু আমি ডায়াগনোসিস করে দিতে পারবো বা আমি বুঝতে পারবো এটা ইসিজি ইমার্জেন্সি না নট ইমার্জেন্সি। তো এই গার্ডেনার্স নিড টু বি এ বোটানিস্ট। তো এরপরে কি আমরা হাইপোক্যালিমিয়া হাইপারক্যালিমিয়া জানলাম, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সব জায়গার ক্ষেত্রে। এছাড়া ক্যালসিয়াম, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, এটা একটা সাইমultaneous ব্যাপার। এই যে এটার সাথে এই হাইপোরও একটা মিল আছে। যদি আপনি হাইপো ক্যালসিমিয়া, হাইপো ম্যাগনেসিয়ামিয়া এবং হাইপোক্যালিমিয়াও যদি ধরেন, এর ক্ষেত্রেও একটা জিনিস সবচেয়ে কমন মনে রাখবেন, এটা আসলে কোশ্চেনেও খুব একটা আসে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সেটা হলো গিয়া, যদি হাইপোক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম হয়, তাহলে কিউটি ইন্টারভেল প্রলংগেশন, কিউটি ইন্টারভেলটা প্রলংগেশন হয়। আর যদি ক্যালসিয়াম পটাশিয়াম যদি হাইপার ক্যালসিয়াম হাইপার ম্যাগনেসিয়াম হয়, তাহলে কিউটি ইন্টারভেল শর্ট কিউটি ইন্টারভেল। তো আমাদের মোটামুটি ইলেকট্রোলাইট যে প্রবলেমগুলো আমরা এগুলো সম্পর্কেই জানলাম, যে পটাশিয়াম, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম। এরপরে আমরা আসলে মূলত একটা অ্যারিথমিয়া সম্পর্কে না জানলেই নয়, এটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যারিথমিয়ার ব্যাপারটা। সেটা হলো গিয়ে, আমি আসলে কোরিলেশন করে, মানে এই চ্যাপ্টারগুলো আপনার ইসিজিতে খুবই প্রয়োজন, এবং ইসিজিতে আমার এই অ্যাবনরমালিটিস গুলো আসলে প্রয়োজন হয়, তাই আমি সংক্ষেপে এগুলো আলোচনা করতেছি। এখন আমরা আলোচনা করব, সেটা হলো গিয়ে অ্যারিথমিয়া। ঠিক আছে, অ্যারিথমিয়া এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার।
অ্যারিথমিয়ার মধ্যে যদি আমি একটা দুইটা জিনিস ভাগ করি, একটা হলো ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া আর আরেকটা হলো সুপ্রাভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া। ঠিক আছে, এখন সুপ্রাভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া আসলে হার্টের ভেন্ট্রিকলের উপরে, এভিনোডের উপরে যা থাকবে ওই জায়গায় যদি কোনো ধরনের অ্যারিথমিয়া হয়, আসলে পালপিটেশন বলতে আপনারা কি বোঝেন, যদি আমি এটা বিস্তারিত বলতে চাই না, পালপিটেশন বলতেই যে আপনারা বুঝবেন যে এটা ট্যাকিকার্ডিয়া, এমনও না। পালপিটেশন ইজ এ সেন্স, এটা কিন্তু ডেভিডসনে বলা আছে। পালপিটেশন মানেই যে আপনার ট্যাকিকার্ডিয়া, এটা কিন্তু না। পালপিটেশন ব্রাডিকার্ডিয়া হইতে পারে। পালপিটেশন জিনিসটা হলো গিয়া আপনি অনুভব করতেছেন আপনার হার্ট রেটটা এমন ভাবে একটা অন্যরকম ভাবে হচ্ছে যে আপনার সেটা মানে মনে হচ্ছে আপনি সেটা পালপেশন করতে পারতেছেন, নিজে থেকে আপনি বুঝতে পারতেছেন, মানে আপনাকে একটা মানে অন্যরকম একটা সেন্সেশন দিবে। এইটাই হলো পালপেশন। যখন আপনি হার্ট রেটটা নিজে, হার্ট রেট এই যে আমার সবসময় হার্ট রেট হচ্ছে কিন্তু আমি কিন্তু বুঝতে পারতেছি না, কিন্তু যখন এই হার্ট রেটটা আমি বুঝতে পারবো, বুক ধরপড় করতেছে, এই জিনিসটাই হলো গিয়ে পালপিটেশন। মানে যখন আপনি ফিল করতে পারবেন, ইটস আ সেন্সেশন। তো সুপ্রাভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া, আমি এটা ক্লিয়ার মানে খুব বেশি বলবো না। একটা হলো ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া আর হলো সুপ্রাভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া। সুপ্রাভেন্ট্রিকুলার অ্যারিথমিয়ার মধ্যে আমরা আসলে ওই যে আপনার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, অ্যাট্রিয়াল ফ্লাটার এবং সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, এগুলো আসলে সবকিছুই আসে এই সুপ্রাভেন্ট্রিকুলার অ্যারিথমিয়ার মধ্যে। তো সুপ্রাভেন্ট্রিকুলার অ্যারিথমিয়ার মধ্যে আর সবচেয়ে বড় কথা হলো আপনাদের, আমি যেটা একদম নর্মাল, সেক্ষেত্রে আমরা আলোচনা করতে ভুলে গেছি, সেটা হলো গিয়ে সাইনাস ব্রাডিকার্ডিয়া এবং সাইনাস ট্যাকিকার্ডিয়া। যদি এটা আপনার হার্ট রেট আপনি হিসাব করে যদি 100 এর বেশি পান, তাহলে এটা হবে সাইনাস ট্যাকিকার্ডিয়া, এবং যদি হার্ট রেট ক্যালকুলেশন করে সেটা যদি কম পান, সেটা 60 কম পান, সেই ক্ষেত্রে হবে সাইনাস ব্রাডিকার্ডিয়া। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে আপনার অবশ্যই মানে এই যে অ্যারিথমিয়া, এটা আসলে আমরা অ্যারিথমিয়াটাকেও আসলে দুই ভাগে ভাগ করে খুব সুন্দরভাবে। সেটা হলো একটা হলো ব্রাডি অ্যারিথমিয়া। এই ব্রাডি অ্যারিথমিয়ার মধ্যে আমি আসলে খুব কঠিনটার মধ্যে যাবো না। এই ব্রাডি অ্যারিথমিয়ার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হলো সিক সাইনাস সিনড্রোম, ট্রিপল এস। তো ওই ক্ষেত্রে আমাদের ব্রাডি অ্যারিথমিয়া হতে পারে বা সাইনাস অ্যারিথমিয়া হতে পারে। তো আমি সেটার মধ্যে যাবো না, ওটা জানার খুব বেশি প্রয়োজন আপাতত নাই। আমাদের সবচেয়ে বেশি যেটা আসে সেটা হলো গিয়ে বা জানার প্রয়োজন বা আমাদের ফিল্ডে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেটা হলো গিয়ে সুপ্রাভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া, বা এটা হলো ট্যাকি অ্যারিথমিয়া। এটাকে আমরা বলতে পারি ট্যাকি অ্যারিথমিয়া। তো এই ট্যাকি অ্যারিথমিয়ার মধ্যে একটা হলো সুপ্রাভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া। সুপ্রাভেন্ট্রিকুলার, এটার মধ্যে সবকিছুতেই কিন্তু হার্ট রেট অবশ্যই 120 বা 100-র উপরে থাকতে হবে। আপনারা জানেন যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ক্ষেত্রে আমরা খুব এই কথাটা মনে রাখবো যে পি ওয়েভ অ্যাবসেন্ট, এর সব ক্ষেত্রে পি ওয়েভ থাকবে অ্যাবসেন্ট। এবং অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের সময় অবশ্যই কি পাবেন আপনি, ফিব্রিলেটরি পি ওয়েভ অ্যাবসেন্ট থাকবে, ফিব্রিলেটরি ওয়েভ পাবেন। এবং অ্যাট্রিয়াল ফ্লাটারে এবং এগুলো সবগুলোর ক্ষেত্রে আপনি কি পাবেন, ইরেগুলার হার্ট রেট। এবং যখন এই অ্যাট্রিয়াল ফ্লাটারের সাথে আপনি ওভার ইম্পোজ বা সুপার ইম্পোজড ব্লক পাবেন, তখন 2:1 বা 3:1 যদি ব্লক থাকে, তখন আপনি এইটাকে রেগুলার পাইতে পারেন। অনেক সময় যে রেগুলার পরপর 2:2 বা 3:2 পরপর হয়, তখন এটা মেবি রেগুলার হইতে পারে, কিন্তু মেইনলি এগুলো সবগুলাই ইরেগুলার হার্ট রেট, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। আর অ্যাট্রিয়াল ফ্লাটারে আসলে আপনি ওই যে হার্ট রেট 200 বা 300 উপরে পাবেন, এবং এর ক্ষেত্রে আপনি পাবেন সটুথ অ্যাপিয়ারেন্স, পি ওয়েভ অ্যাবসেন্ট থাকবে, সটুথ অ্যাপিয়ারেন্স পাবেন। আবারও আমি আপনাদের মনে করে দিতে চাচ্ছি যে এই জিনিসটা হলো গিয়া, আপনি দেখেন সুপ্রাভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া মানে ভেন্ট্রিকুলার উপরে কি থাকে, অবশ্যই অ্যাট্রিয়াম থাকে। তাহলে অ্যাট্রিয়ামের কোনো কিছু প্রবলেমই আমরা কোন জিনিসটার প্রবলেম পাচ্ছি, পি ওয়েভের প্রবলেম পাচ্ছি। তারপর হলো গিয়া এসভিটি এবং আমাদের এই জায়গায় ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়ার মধ্যে আসলে মূলত আসে একটা হলো ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া এবং ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। আমি আসলে এই দুইটার মধ্যে খুব বেশি আলাদা করব। সেটা হলো গিয়ে এসবিটিতে আপনি ওই যে 150 বা 100 ডিগ্রি মানে খুব ফাস্ট হার্ট রেট পাবেন। এই ফাস্ট হার্ট রেট, এই দুইটার মধ্যে একটা পার্থক্য আপনার সবসময় লাগবে। ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াটা আপনি আসলে এইরকম দেখবেন, এর কোনো পি ওয়েভ আসলে অ্যাবসেন্ট হয়ে যায়, এবং এটা থাকবে ব্রড বিজায়ার কিন্তু রেগুলার, মোটামুটি বলা যেতে পারে এই ব্রড বিজায়ার কিউআরএস কমপ্লেক্স থাকবে এরকম। এটা আসলে আপনারা যখন আইসিইউ দেখবেন, ওই যে ঠিক মৃত্যুর আগ মুহূর্তে আসলে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, এরপরে এই ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া মোস্ট ইম্পর্টেন্ট কজ অফ সাডেন কার্ডিয়াক, মানে এটা হলে আসলে বাঁচার ইয়ে খুব কম এবং এটা থেকে ফিরে আসার রেটও খুব কম।
যাই হোক, আর এসবিটি ট্রিটমেন্ট আসলে খুব একটা প্রয়োজন হয় না, এসবিটিটা অত মানে গুরুত্বপূর্ণ নয়। এই এসবিটির জন্য আপনি দেখবেন এই জায়গায় থাকবে শর্ট বা মানে ন্যারো কিউআরএস কমপ্লেক্স। এই দুটোর মধ্যে পার্থক্য আসলে মূলত দুইটাই ট্যাকিকার্ডিয়া থাকবে, বাট এর থাকবে ন্যারো কিউআরএস কমপ্লেক্স, এর থাকবে ব্রড কিউআরএস কমপ্লেক্স। ক্লিয়ার? তাহলে আমরা মোটামুটি অ্যারিথমিয়াটা ক্লিয়ার করলাম। তো এরপর আমরা আসলে সংক্ষেপে যে জিনিসটা সর্বশেষ আমি বলতে চাচ্ছি সেটা হলো গিয়া ব্লক। ব্লকটা আমাদের আসলে খুবই প্রয়োজন। আমাদের ব্লক কি কি আছে? এবি ব্লক। তো এবি ব্লকের মধ্যে আমাদের কি কি আছে? একটা হলো গিয়া ফার্স্ট ডিগ্রি, তারপরে হলো গিয়া সেকেন্ড ডিগ্রি। সেকেন্ড ডিগ্রির মধ্যে দুইটা, একটা হলো গিয়া মোভিটস টাইপ 1 আর মোভিটস টাইপ 2। মোভিটস টাইপ 2, মোভিটস টাইপ 2 এটাকে আসলে ওয়েনকেবেকও বলা হয়, ওয়েনকেবেক ফেনোমেনা। আর মোভিটস টাইপ 1, মোভিটস টাইপ 2 এবং থার্ড ডিগ্রি বা কমপ্লিট হার্ট ব্লক। ঠিক আছে? তো আমি ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকের, আমি এই হার্ট ব্লকের ক্রাইটেরিয়া সবসময় এভাবেই বলি যে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকে আমি আগেই বলছি যে এটা আসলে ব্লকটা কোথায়? এভি বান্ডেলের দিকে। এভি বান্ডেলে মানে অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকুলে যেতে পারবে না। ওই যে আমাদের মধ্যে যে ফাইব্রো মানে শুধুমাত্র এভি মানে পিআর সেগমেন্ট, আমি পিআর ইন্টারভেল যখন বুঝাইছিলাম তখন বুঝাইছিলাম যে এটা হলো পি ওয়েভ এবং এরপরে যে পিআর ইন্টারভেলটা থাকবে এরপর হলো গিয়ে কিউআরএস কমপ্লেক্স। তো এই কিউআরএস কমপ্লেক্সটা শুরুর আগে এই যে পরিস্থিতিতে এদেরকে এভি নোডাল ডিলে, এই যখন আমাদের এই ব্লকটা হয়ে যাবে, এই জায়গায় একটা ব্লক তৈরি হবে, যখন আমার এই অ্যাট্রিয়াল অ্যাক্টিভিটিটা বা ডিপোলারাইজেশনটা ভেন্ট্রিকুলে যাইতে পারবে না, ওইটাই তো ব্লক। এই জায়গায় একটা ব্লক হবে, তখন এই এভি নোডাল ডিলেটা বেড়ে যাবে, তখন কি হবে? পিআর ইন্টারভেল প্রলংড হবে। তো ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকের সময় সবসময় মনে রাখবেন ফিক্সড পিআর প্রলংগেশন। এর একটাই কথা, সেটা হলো গিয়ে ফিক্সড পিআর প্রলংগেশন। ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকে ফিক্সড পিআর প্রলংগেশন, এটা ফিক্সড থাকবে। আর সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকে মোভিটস টাইপ 1, এই মোভিটস টাইপ 1 এ কি হবে? সব কিছুতেই আমার এই জায়গায় ব্লক হলে পিআর ইন্টারভেলে, তাহলে আমাদের সমস্যা হলে পিআর ইন্টারভেলে। তাহলে পিআর ইন্টারভেল কি হবে? পিআর ইন্টারভেল আস্তে আস্তে বড় হবে। এটা মনে করেন প্রথমটা একটু বড় হলো, তারপরে আরেকটু বড় হলো, তারপরে পুরো একটা ড্রপ বিট, মানে এই একটা কিউআরএস কমপ্লেক্স থাকবে না, বড় হইতে 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 ছিঁড়ে পড়বে আর কি। এরপরে আবার পিআর ইন্টারভেল বড়ই থাকবে, পরেরটা হবে আবার আস্তে আস্তে হইতে 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 সামনে একটা ড্রপ বিট হবে। তাহলে এটার কি হবে? পিআর ইন্টারভেল প্রলংগেশন বড় হতে হতে কি হবে? 1 ড্রপ বিট। পিআর ইন্টারভেলটা বড় হতে হতে একটা ড্রপ বিট হবে, এটাকে মোভিটস টাইপ 1। আর এই মোভিটস টাইপ 2 তে এর পিআর ইন্টারভেলে মানে কোনো প্রলংগেশন হবে না, বাট এর পিআর ইন্টারভেলটা বড় থাকবে, কিন্তু হঠাৎ সামটাইমস মাঝে মাঝে একটা ড্রপ বিট থাকবে, মাঝে মাঝে ড্রপ বিট থাকবে। এই মোভিটস টাইপ 1 এখানে ব্লকও থাকতে পারে সুপারইম্পোজড। তো এর দুইটা বা তিনটা পরপর কি হবে? ড্রপ বিট হইতে পারে। ঠিক আছে? আর থার্ড ডিগ্রি হার্ট ব্লক, এটা কমপ্লিটলি ডিসোসিয়েশন, অ্যাট্রিয়া ভেন্ট্রিকুলার ডিসোসিয়েশন। অ্যাট্রিয়ার মতো বিট করবে, ভেন্ট্রিকুলার মতো বিট করবে। সো ঠিক এই জায়গার উদাহরণটা আমি প্রথম লেকচার দিয়েছিলাম যে এই জায়গায় পিপির মতো পিপি মানে স্বামী স্ত্রীর ডিভোর্স হয়ে গেছে, স্বামী স্বামীর মতো চলবে, স্ত্রী স্ত্রীর মতো চলবে, কিন্তু স্বামী তার লাইফ স্টাইল ঠিক আছে, মানে সে সকাল 8টায় ওঠে দুপুর 2টায় খায়, আবার স্ত্রী সকাল 8টায় ওঠে দুপুর 2টায় খায়, কিন্তু এই দুজনের মধ্যে মিল নাই, স্বামীরও মিল নাই, স্ত্রীরও মিল নাই। তো ঠিক সেরকম থার্ড ডিগ্রি হার্ট ব্লকে কি হবে? পিপি ঠিক থাকবে, আর ঠিক থাকবে, বাট পিআর নট সাইমultaneously, যে যার মতো। ক্লিয়ারলি? এটাকে আমরা বলি থার্ড ডিগ্রি হার্ট ব্লক। পিপির রেট থাকবে নর্মালি আপনার 60 to 100, আর যদি ভেন্ট্রিকুলার রেট কালেকশন করেন তাহলে ভেন্ট্রিকুলার রেটটা কে দিচ্ছে? এবি নোড। সেই ক্ষেত্রে কি হবে? 40 to 60 বিট হবে। এটা হচ্ছে থার্ড ডিগ্রি হার্ট ব্লক বা কমপ্লিট এবি ডিসোসিয়েশন। তো এরপরে আসলে আমি একটা সংক্ষিপ্ত চ্যাপ্টার এরপরে ক্লিয়ার করব।
আসলে এটার সাথে ব্লকের সাথে একটা খুব কোরিলেশন হয়, সেটা হলো গিয়ে বান্ডেল ব্রাঞ্চ ব্লক। কি বান্ডেল ব্রাঞ্চ ব্লক দুই ভাবে হতে পারে, একটা হলো গিয়ে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। আপনি জানেন লেফটের দুইটা ব্রাঞ্চ, একটা হলো গিয়ে অ্যান্টেরিয়র ফেসিক্যাল আর আরেকটা হলো গিয়ে পোস্টেরিয়র ফেসিক্যাল। এটা আমি আগেই কন্ডাকটিভ সিস্টেমটা ক্লিয়ার করার সময় বলছিলাম যে এটা দুইটা ফেসিক্যাল থাকে। ফেসিকুলার ব্লক যদি থাকে এটা আর কিছুই না, এটা হলো কি শুধুমাত্র অ্যাক্সিস ডেভিয়েশন। যদি অ্যান্টেরিয়র ফেসিক্যাল থাকে তাহলে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন, আর যদি পোস্টেরিয়র ফেসিক্যাল থাকে তাহলে অনলি রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। এখন যদি রাইট বান্ডেল ব্রাঞ্চের সাথে অ্যান্টেরিয়র ফেসিক্যাল ব্লক থাকে তাহলে সেটা হবে কি, সেটা হবে লেফট অ্যান্টেরিয়র হেমি ব্লক। আর যদি পোস্টেরিয়র ফেসিক্যাল ব্লক থাকে তাহলে লেফট পোস্টেরিয়র হেমি ব্লক। আর যদি রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক এবং লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক দুইটাই থাকে তাহলে তাকে আমরা বলবো ট্রাইফেসিক ব্লক। তো আমরা ব্লক কিভাবে ডায়াগনোসিস করব? ফাসিক্যাল ব্লক ক্লিয়ার করলাম। রাইট বান্ডেল ব্রাঞ্চটা কি হবে? শুধুমাত্র B1 এ এই QRS এই জিনিসের যে এই প্যাটার্নটা আসলে চেঞ্জ হয়ে কি হবে? এই প্যাটার্নটা চেঞ্জ হয়ে অনেকটা M প্যাটার্ন, W প্যাটার্ন বা RSR প্যাটার্ন বলতে পারেন। ঠিক জিনিসটা এইরকম হবে V1 V2 তে। এটা হচ্ছে রাইট বান্ডেল ব্রাঞ্চ। ক্লিয়ার? আর যদি এটা B12 তে হয়, B56 এ হয়, তাহলে B56 যদি এরকম হয় মানে QRS প্যাটার্নটা, তাহলে আপনার এটা কি হবে? লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। কি হবে? RS প্যাটার্নটা হয় W প্যাটার্ন বা M প্যাটার্ন, বা এটাকে আমরা RSR প্যাটার্নও বলি। যদি এটা B12 এর দিকে হয় এই R প্যাটার্নটা, QRS কমপ্লেক্সটা, তখন আমরা এটা বলবো রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। আর যদি B56 হয় তখন এটা বলবো লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। আপাতত এটাই, আমরা নেক্সট ডে মাইক্রোডেড ইনফ্রাকশন করবো। আল্লাহ হাফেজ।